নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো একটি উপন্যাস, খুব বিখ্যাত উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা। হ্যাঁ, সেই উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত আঞ্চলিক উপন্যাস বলতে আমরা যা বুঝে থাকি। উপকথার আধারেই যেন একটা অন্তজ সম্প্রদায়, কাহার সম্প্রদায়, একটা অন্তজ সম্প্রদায়ের মানুষের জীবন জীবিকা, বেঁচে থাকার লড়াই, সুখ দুঃখে একে অন্যের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকা, বেঁচে থাকা, সেই যে সুরটা, হাঁসুলি বাঁকের উপকথা সেই অন্তজ মানুষের জীবন কথা, তাদের জীবনের যেন একটা মহাকাব্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই বোধহয় হাঁসুলি বাঁকের উপকথার মতো উপন্যাসের নাম যেন সমার্থক হয়ে ওঠে। কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গে একটু আমাদের বলে রাখা দরকার। এই তারাশঙ্কর মানুষটা কিন্তু প্রথম দিকে উপন্যাস লিখতে কিন্তু চাননি, তিনি কিন্তু লিখতে চেয়েছিলেন নাটক। বেশ কিছু নাটক তিনি পরবর্তীকালে লিখেওছেন, যার মধ্যে আমরা বলতে পারি বিগ্রহ প্রতিষ্ঠার মতো নাটকের কথা আমাদের মনে পড়ে, একটি চমৎকার একাঙ্ক নাটক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাটকের ফর্ম নিয়ে কতখানি সচেতন ছিলেন সেটা এই বিগ্রহ প্রতিষ্ঠার মতো নাটক পড়তে গেলে আমরা বুঝতে পারি। যাই হোক, আরও কিছু নাটক তিনি লিখেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে নাটক থেকে তিনি উপন্যাসে গেলেন। প্রথম দিকে নাটক লেখা তাদের অঞ্চলের একজন বিখ্যাত নাটককার তথা অভিনেতা বা নাট্য ব্যক্তিত্ব ছিলেন, তাকে সামনে থেকে দেখার সুযোগেই তিনি নাটক লিখতে চেয়েছিলেন এবং নাটক লিখে সেই নাটক কলকাতার মঞ্চে অভিনয়ের জন্য পাঠিয়েওছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই সেই নাটক প্রথম দিকে সিলেক্ট হয়নি। তো তার ফলেই একটা মনক্ষুণ্ণ হন তিনি এবং তারপর তিনি কথা সাহিত্যের ক্ষেত্রে আসেন, কিন্তু তার নাটকও পরবর্তীকালে মঞ্চে অভিনীতও হয়েছে। তো যাই হোক, তো এই যে মানুষটা কথাশিল্পী, তিনি আমাদের কাছে রাঢ় বাংলার কথাকার, তিনি এই রাঢ় বাংলার চলমান জীবনের রূপকার বলা হয় তাকে। একটা সময়ের স্রোত যাকে কখনোই ঠেকিয়ে রাখা যায় না, মানুষই তাকে বহন করে নিয়ে যায় এবং পুরনো বিশ্বাস ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন সময়ের স্রোতে মানুষ গা ভাসায়। সময় একটা বহতা নদীর মতো, বহমান নদীর মতো, তাকে কখনো থামিয়ে রাখা যায় না। আজ আমরা যেখানে আছি, যে ভাবনা চিন্তা নিয়ে আছি, অনেকগুলো বছর পর সেগুলো আপনা থেকে কেমন বদলাতে শুরু করে, বদলে যেতে থাকে। একটা মানুষ তার জীবনের বিভিন্ন পর্বেই আমরা লক্ষ্য করব যে কেমন করে তার চিন্তা ভাবনার বদল হচ্ছে। সময় আসলে কি? আমরা তো সময়কাল নিয়ে কথাটা বলতে চেষ্টা করলাম। সময় মানে হচ্ছে চিন্তা ভাবনা, চেতনা। সময় মানে নিছক ওই খ্রিস্টাব্দ বা বঙ্গাব্দের সালের হিসাব নয়। সময় শব্দটা অবশ্যই সব সময়, সময়ের আলাদা করে কোনো মূল্য নেই, কোনো বিভাজনের কোনো তাৎপর্য থাকে না যদি না তার মধ্যে মানুষের চেতনার, তার দৃষ্টিভঙ্গির, তার ভাবনার কোনো পরিবর্তন আসে। সময়কে তাহলে আলাদা করে গুরুত্ব দেয় কে? মানুষ। মানুষ এবং তার চিন্তা ভাবনা, তার কর্তব্যবোধ, তার নতুন কিছু করার ভাবনা, তার নতুন কিছু সন্ধানের চিন্তা, পুরনো শেকড় থেকে বেরিয়ে আসতে চাওয়ার প্রবণতা, এই যে তার যে ক্রিয়া বা তার কর্মগুলো, এগুলোই সময়কে প্রতিফলিত করে, সময়কে বদলে দেয়। অর্থাৎ সময়ের ধারার বদল আর মানুষের চিন্তা চেতনা এবং তার কর্মপ্রয়াসের বদল, পরিবর্তন, দুটো আসলে একটা আরেকটার পরিপূরক। দুটো পরস্পর হাত ধরাধরি করে এগিয়ে যায়। এত কথা আমরা কেন বলছি না, তারাশঙ্কর লোকটা তাঁর লেখালেখির মধ্যে এই সময়ের বদলটাকে বারবার দেখাতে চেয়েছেন। একটা সময় কেমন করে চলে যাচ্ছে আর একটা সময় কেমন করে আসছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে অনেকেই বলে থাকেন, অনেক সমালোচক, দ্বন্দ্বের শিল্পী, ভাঙা গড়ার কারিগর। কেন এই দ্বন্দ্ব? না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন তার সাহিত্য লিখছেন তার অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু সেই সময় হয়তো পরিবর্তনগুলো আরও বেশি করে তিনি লক্ষ্য করছেন। এই যে হাঁসুলি বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, এই উপন্যাস
তিনি লিখছেন এবং তার প্রকাশ মোটামুটিভাবে ধরতে গেলে ওই গ্রন্থাকারে প্রকাশ 1947-এর দিকে। এই সময়টা একটা সময়ের দিক থেকে আমরা যদি সমাজ বদল, উৎপাদন ব্যবস্থার বদলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে পুরনো সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সভ্যতা, তার ভাঙন এবং শহুরে সভ্যতা, বা আমরা বলতে পারি আধুনিক যন্ত্রনির্ভর যে সভ্যতা, তার যে উত্থান, পুঁজিবাদের যে বিকাশ, রেলপথের বিস্তারকে কেন্দ্র করে সময়ের পরিবর্তন, মানুষের ক্রমশ তার পুরনো গণ্ডিবদ্ধ সামন্ততান্ত্রিক যে জীবন বা যে কৌম সমাজ, সেই সমাজ থেকে বেরিয়ে আসার চিন্তা চেতনাটা এই সময় হয়তো আরও প্রখর হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, হাঁসুলিবাকের উপকথা যে সময়ে লেখা হচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সেই সময় যা দেখছেন সেটাকেই কিন্তু এই উপন্যাসে আনেননি। আমরা ছোট গল্প আর উপন্যাসের একটা পার্থক্যকে সবসময় সন্ধান করি। ছোট গল্প জীবনের কোনো একটা দিক, কোনো একটা ঘটনাকে তুলে ধরে। বিরাট সময়কে, বিরাট ভাঙা গড়ার ইতিহাসকে কখনো সেখানে পাওয়া যায় না। কিন্তু উপন্যাস সে একটা বহতা নদীর ধারার মতো একটা সময়কে তুলে ধরে। একটা সভ্যতা, একটা সংস্কৃতি, একটা যুগ কেমন করে বদলে যায়, সময়ের বিস্তীর্ণ পটে কেমন করে একটা চেহারা বদলে যেতে থাকে, পুরনো সভ্যতা থেকে নতুন সভ্যতার জন্ম হয়, মানুষের চিন্তা ভাবনা কেমন করে বদলাতে শুরু করে, একটা গোষ্ঠীবদ্ধ জীবন থেকে মানুষ কেমন করে বেরিয়ে আসতে চায়। এই যে স্বাতন্ত্র্যবাদ, এই যে ব্যক্তির নিজস্ব চিন্তা চেতনার মূল্য প্রতিষ্ঠিত করবার চেষ্টা, এটা তো একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যে কথা বলছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসলে সেই দীর্ঘ সময়টাকে ধরছেন। এ সময় শুধু 1946-47-এর সময় নয়, এটা এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। সেটা তারাশঙ্করের সময় হয়তো বেশি করে প্রকট হয়ে উঠেছিল, কিন্তু সেটা সেই সময় প্রদীপ জ্বললেও তার সলতে পাকানোর ইতিহাসটা কিন্তু দীর্ঘ দিনের ইতিহাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই দীর্ঘদিনের ইতিহাসটাকেই এখানে প্রেক্ষাপটে রেখেছেন। তিনি দেখাচ্ছেন পুরনো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরনো কৌম সমাজ, প্রাচীন একটা সভ্যতা, আমাদের গ্রাম বাংলার প্রাচীন একটা সমাজ, বিশেষত যে সমাজের চিন্তা চেতনা, আমরা গ্রাম সমাজ কথা বললেই আমাদের চিন্তায় উঠে আসে একটা দেববাদ, একটা ধর্মকেন্দ্রিক, একটা নানা আচার সংস্কার, প্রথা, বিশ্বাস, কুসংস্কার বেশি করে সেখানে থাকে। এই সব কিছুকে নিয়ে আষ্টে পৃষ্ঠে একটা বেঁধে বেঁধে থাকা একটা সমাজ ব্যবস্থা, একটা জীবনযাত্রা। সেই জীবনযাত্রাটাকে খুঁজতে গেলে অবশ্যই আমাদেরকে গ্রামের দিকে তাকাতে হয়, এবং গ্রামের মধ্যে বিশেষত অন্তজ শ্রেণী, নিচের তলার সমাজের মধ্যে এই শেকড়টাকে আমরা বেশি করে পেতে পারবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই শেকড়টাকে সন্ধান করেছেন। তারাশঙ্কর সম্পর্কে আমরা এমনিই বলে থাকি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাঢ় বাংলার কথাকার, রাঢ় বাংলা চলমান জীবনের রূপকার। সেখানকার অন্তজ, বেদে, কাহার এই সম্প্রদায়, যাদের কথা সেইভাবে কেউ আগে বলেননি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই নিচের তলার মানুষ, তাদের বেঁচে থাকা, তাদের লড়াই, তাদের বিশ্বাস, তাদের অন্ধবিশ্বাস, ধ্যান ধারণা, দেববাদ, সব কিছুকে একটা প্রেক্ষাপটে তুলে ধরবার চেষ্টা করেছেন এই হাঁসুলিবাকের উপকথায়। এবং সেই ভাঙা গড়ার ইতিহাসটাকে সন্ধান করতে গিয়ে পুরনো সেকাল, তার জায়গায় কেমন করে একাল মাথা চাড়া দিয়ে উঠছে, সেটাকে দেখাতে গিয়ে তিনি একটা অন্তজ শ্রেণীর জীবনযাত্রার মধ্যে কেমন করে নতুন যুগের হাওয়া আসতে শুরু করলো, সেটা কেমন করে ভাঙতে শুরু করলো, সেটাকে দেখাতে গিয়ে তিনি ওই বীরভূমের ওই কোপায়ের তীরবর্তী যে বাঁশ ঝাড় দিয়ে ঘেরা যে বাঁশ বলা যেতে পারে বাঁশ, সেই যে বাঁশবাদী গ্রাম, সেই কোপায়ের ঠিক মাঝামাঝি যেখানটা বাঁকটা ওই হাঁসুলি বাঁকের মতো নিয়েছে, সেখানে যে বাঁশবাদী গ্রাম, বাঁশ দিয়ে ঘেরা যে জায়গাটা, সেখানকার যে কাহার সমাজ, বাঁশবাদী গ্রামের কাহার সমাজের জীবনচিত্রকে তিনি তুলে ধরছেন। এবং সেই কাহার সমাজের পুরনো বিশ্বাস, ধ্যান ধারণাকে কেন্দ্র করে একটা সমাজকে তিনি দেখাচ্ছেন, যেখানে কর্তা বাবার মানা আছে, যেখানে সুচাঁদ বুড়ির মুখে আমরা বারবার শুনতে পাবো সেই কাহার সমাজের পুরনো কালের কথা, সেই উপকথার জগৎ, সেই মিথের জগৎ, সেই জগৎটাকে তুলে ধরছেন। সেই জগৎটার মধ্যে কেমন করে নতুন কাল এসে প্রবেশ করছে, সেটাই তো হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের মূল বিষয়। আমরা বলছিলাম যে উপন্যাসে একটা বিরাট সময়কে ধরা হয়, সময়ের ভাঙা গড়াকে দেখানো হয়,
উপন্যাস এই কারণেই একটা মহাকাব্যিক চেহারা নিতে পারে। হ্যাঁ, সব উপন্যাস কখনোই মহাকাব্যিক হতে পারে না, কিন্তু কিছু কিছু উপন্যাস তার আয়তনের শুধু বিশালতা নয়, সময় কালের যে বৃহত্তর রূপটাকে সেখানে দেখানোর চেষ্টা থাকে, সেই বিশালতা, সেই বিশাল সময়কে ধরতে চাওয়ার কারণেও সে মহাকাব্যিক একটা আবেদন তৈরি করে। হাঁসুলি বাঁকের উপকথা সেই রকম একটা মহাকাব্যিক উপন্যাস, যেখানে কাহারদের জীবন জীবিকা, বেঁচে থাকার লড়াই সবটাকে দেখানো হচ্ছে। কৃষিভিত্তিক একটা সভ্যতা, মাটির সঙ্গে যাদের যোগাযোগ, এবং সেই কাহার সমাজের একজন মাতব্বরকে দেখানো হচ্ছে যার নাম বনোয়ারি। লক্ষ্য করবার বিষয়, আমরা আগেই বলছিলাম যে সময়, সভ্যতা, তার আলাদা করে কোনো পরিচয় থাকে না। সময়ের পরিবর্তনটাকে আমাকে বুঝতে গেলে মানুষকে বুঝতে হয়। সময় নিজেকে প্রকাশ করে মানুষের মধ্য দিয়ে, তার চিন্তার মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে, তার কোনো কিছুকে মানা বা না মানার মধ্য দিয়ে। এই যে মানা আর একটা হচ্ছে না মানা, এই যে বিশ্বাস আর একটা হচ্ছে অবিশ্বাস, এই যে মাটি আর একটা হচ্ছে মাটির বিরুদ্ধতা, এই যে প্রকৃতি আর একটা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধতা। এই প্রকৃতি, মাটি, বিশ্বাস, এটা হচ্ছে পুরনো কাল, এটা হচ্ছে কৌম সমাজ। সেই কৌম সমাজটাই হচ্ছে কাহার সমাজ। এই কাহার সমাজের মানুষগুলোর মাতব্বর রূপে একটা চরিত্রকে দেখানো হচ্ছে, যাকে আশ্রয় করে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন সেকালকে, সেকালের জীবনযাত্রাকে। তার নাম বনোয়ারি। এই বনোয়ারি হচ্ছেন কাহারপাড়ার মাতব্বর। কাহারপাড়ার মানুষগুলোকে একটা নিয়মের শৃঙ্খলায় বেঁধে রাখবার কথা তিনি বলেন, তাদেরকে বেঁধে বেঁধে থাকার কথা তিনি বলেন। রেল লাইন বসছে, চন্দনপুরে রেল লাইন বসছে। সেই রেল লাইনের কাজে যারা যেতে চাইছে তাদেরকে বারবার নিষেধ করছেন তিনি। বলছেন একটা চমৎকার কথা, যে এই এত বড় মাঠ, এ যদি তোমাদের পেটের ক্ষুধা না মেটাতে পারে, তবে তোমাদের পেটের ক্ষুধা কখনো কেউ কিছু মেটাতে পারবে না। এই যে দাবিটা তার, নবীনদের কাছে তার একটা দাবি যে সব কিছুকে ভেঙে ফেলো না, তোমরা তোমাদের পিতৃপুরুষের যে বাসস্থান, মাটির প্রতি তোমাদের যে ঋণ, তাকে অস্বীকার করো না, মাটি সংলগ্ন হয়ে থাকো। আমাদের বনোয়ারির বেঁচে থাকাটা হচ্ছে মাটি সংলগ্ন হয়ে বাঁচা, প্রকৃতির সঙ্গে বাঁচা, ওই বাঁশঝাড়গুলোর মতোই তাদের জীবন। আর অন্যদিকে করালি, আমরা আগেই বললাম, দুই কালকে এখানে দেখানো হচ্ছে দুই চরিত্রকে সামনে রেখে। করালি হচ্ছে নতুন কালের যুবক, সে ভাঙতে জানে, সে পুরনো বিশ্বাস, ধ্যান, ধারণা সব কিছুকে সে অস্বীকার করে। বনোয়ারি বলছে চন্দনপুরের ওই রেল লাইনের কাজে যাওয়া যাবে না, ওখানে গেলে মান থাকে না, সম্মান থাকে না, মেয়েদের ইজ্জত থাকে না। এমনকি এই প্রসঙ্গে তারা তাদের পুরনো দেবতাদের প্রসঙ্গ টানছেন, কর্তা বাবার কথা বলছেন, ও পথে যেও না কর্তা বাবার মানা, এই মানাকে সে অস্বীকার করছে। সে চন্দনপুরে কাজে যাচ্ছে, গ্রামের ছেলেপুলেগুলোকেও সেই পথে নিয়ে যাচ্ছে। সেখানে গেলে নগদ টাকা মেলে। এই যে নগদ টাকার লোভ সে দেখেছে, সেই লোভে সে অন্যদেরকে চালনা করছে। বনোয়ারি কি বলছে? টাকা পয়সা তোমরা ইনকাম করবে ঠিকই, কিন্তু টাকা পয়সা চিরকাল থাকে না, লোভ বেড়ে যায়, চরিত্র খারাপ হয়। লক্ষ্য করবার বিষয় কি চমৎকারভাবে দুটো সভ্যতা, দুটো সংস্কৃতি, দুটো জীবনযাত্রা, দুটো কালকে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন। একদিকে প্রবীণ পুরনো সভ্যতার প্রতীক রূপে, প্রতিনিধি রূপে আমরা দেখতে পাবো প্রবীণ মাতব্বর বনোয়ারিকে, আর একদিকে নতুন কালের যুবক করালি। বনোয়ারি যা যা মানে, যা যা বিশ্বাস করতে বলে, করালি ঠিক তার বিপরীত করে। অর্থাৎ বনোয়ারিদের যে সমাজ, সেই সমাজে করালি যেন একটা মূর্তিমান বিঘ্নের মতো, একটা কালা পাহাড়ের মতো সে যেন আবির্ভূত হয়েছে। এই করালি বনোয়ারিদের এতদিনকার যে সভ্যতা, তাদের পুরনো অন্তজ জীবনের যে বলা যেতে পারে যে স্বাভাবিকত্বের নিয়মে তাদের যে জীবন প্রবাহ, সেখানে সে যেন একটা মূর্তিমান বিঘ্নের মতো। সে কোঠা বাড়ি তুলছে। এতদিন কাহার পাড়ায় কেউ কোঠা বাড়ি তোলেনি, সে কোঠা বাড়ি তোলে। কোঠা বাড়িতে থাকার জন্য কিন্তু তোলে না, চন্দনপুরেই সে চলে যায়, সেখানে সেই খুবরির মতো ঘরেই সে থাকে, সেখানকার কোয়ার্টারগুলোতে। কিন্তু কোঠা বাড়ি তৈরি করে সে বনোয়ারির নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, সে ভাঙতে চায়। এখন এই যে জায়গাটা,
এটাই আমাদের হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের মূল দ্বন্দ্বের জায়গা, নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব। নবীনকালের যুবক করালি, প্রবীণের প্রতিনিধি বনোয়ারি। আসলে এই দুটো চরিত্রকে সামনে রেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের পুরনো গ্রামীণ কৃষিভিত্তিক যে সভ্যতা, সেই সভ্যতার সবথেকে আদিমতম শিকড়টা যেখানে আটকে আছে, যে রূপকথার জগতে আটকে আছে, প্রাচীন বিশ্বাস ধ্যান ধারণা কেন্দ্র করে একটা কৌম সমাজের মধ্যে যেখানে আটকে আছে, সেই অন্তজ হিন্দু সমাজ কেন্দ্রিক আমাদের জাতপাতে বিভাজিত এই সমাজ ব্যবস্থায় যারা অন্তজ শ্রেণী, সেই অন্তজ শ্রেণীর জীবনযাত্রার মধ্যে সন্ধান করেছেন, কৃষিভিত্তিক সভ্যতার মধ্যে সন্ধান করেছেন। আমাদের মনে পড়ে যাবে এই উপন্যাস লেখার প্রায় বলা যেতে পারে না, উপন্যাসটি যদি 1946-47 দিকে লেখা হয় তাহলে এর প্রায় বছর 20 মতো প্রায় আগে রবীন্দ্রনাথের লেখা একটি নাটকের কথা আমাদের খুব মনে পড়বে। হ্যাঁ, এই নাটকটাকে আমরা টানবো এই অর্থেই যে হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটাকে আরও গভীরভাবে বুঝে নেবার জন্য রবীন্দ্রনাথের কিছু ভাবনা আমাদের খুব মনে পড়বে। এই উপন্যাসে বনোয়ারির চিন্তা, এই উপন্যাসে করালির দৃষ্টিভঙ্গি, তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব, কে ঠিক কে বেঠিক আমরা জানি না, কিন্তু মনে রাখতে হবে যে জীবনের কিছু মূল্যবোধ, কিছু নীতি, কিছু আদর্শ খুব প্রয়োজন। আমরা জানি আমাদের সভ্যতা কখনো এক জায়গায় থেমে থাকেনি, আজ যেখানে আছি সেটাও থাকবে না, কিন্তু জীবনে বাঁচতে গেলে কিছু বেসিক দাবি থাকে আমাদের, যে দাবিগুলো অস্বীকার করলে মানুষ শূন্যে গিয়ে পড়বে। ওই যে লালনের একটা গান আছে আমাদের খুব মনে পড়ে, মানুষের মাঝখানে তুই জন্মেছিস, মানুষ ছাড়া খ্যাপারে তুই শূন্যে মূল হারাবি। হ্যাঁ, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, এই ধরনের একটা লালনের গানের লাইন আছে। অর্থাৎ আমরা মানুষের মাঝখানে জন্মেছি, মানুষ ছাড়া আমাদের গতি নেই। এই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে খারাপ করে কে? লোভ, লালসা, অর্থ। আজকে আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে মানুষের জীবনযাত্রার মান আগের থেকে নিশ্চয়ই কিছু পাল্টেছে, কিন্তু অভাব কি পাল্টেছে? মানুষ যত অর্থ উপার্জন করছে তার লোভ তত বাড়ছে, জীবনযাত্রার মানকে সে আরও বাড়াতে গিয়ে তার সাধ্য আর সাধনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সে যতটা চায় তার উপার্জন তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারে না। অথচ একটা সময় ছিল যখন মানুষ খুব কম উপার্জন করেও বেঁচেছিল। একটা সময় তো ছিল যখন বিনিময় ব্যবস্থা ছিল, মানুষের হাতে কাঁচা পয়সা বলেও কিছু ছিল না, তখনও তো মানুষ বেঁচেছিল। আমাদের গ্রাম বাংলার শান্ত পল্লীগুলো সে তো তার মতো করে বেঁচেছিল। আমাদের ইতিহাসকাররা বারবার বলেন যে আমাদের সমাজের উপর বৈদেশিক আক্রমণ বারবার ঘটেছে, কিন্তু সমাজ ব্যবস্থার মূল ভিতটা কিন্তু খুব একটা নষ্ট হয়ে যায়নি। সেখানে পরস্পর পাশাপাশি থেকে বেঁচে থাকার যে তাদের যে দাবিটা, সেটা কিন্তু একই রকম থেকেছে। আমাদের বাংলা কেন বলা যেতে পারে ব্যবসা বাণিজ্যের দিকে খুব একটা এগিয়ে যেতে পারেনি, এর একটা বড় কারণ হচ্ছে বাংলার গ্রামগুলো ছিল স্বনির্ভর। তারা নিজেদের মতো করে কিছু উপার্জন করে এবং সেই উপার্জন করা অর্থ নিজেদের মতো করে কিছু উৎপাদন করে এবং সেইগুলোকে নির্ভর করে তারা পরস্পরের সহযোগিতায় তারা বাঁচতে জানে। এই যে স্বনির্ভরতার তকমাটা, এটা কি করে আমাদের গ্রাম ব্যবস্থাকে, তাকে একটা শান্ত ছায়া সুশীতল একটা গ্রাম বাংলার যে রূপে তাকে যেভাবে প্রেজেন্ট করে, তাকে উপস্থাপন করে, তাতে তার পক্ষে ওই একেবারে ব্যবসার দিকে ঝুঁকে যাওয়াটা খুব একটা কাঙ্ক্ষিত তার কাছে ছিল না। তো যাই হোক, আমরা এই কথাগুলো এই কারণেই বলছি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন রক্তকরবী নাটক লিখছেন, ঠিক আছে, সেখানে কিন্তু একটা চমৎকার জিনিস দেখাচ্ছেন। একদিকে রাজা জালের আবরণে বসে রয়েছেন এবং তার নির্দেশে সর্দারেরা খনি শ্রমিকদের দিয়ে মাটির তলা থেকে তাল তাল সোনা তুলছেন। আরও চাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। লাভের অঙ্কটা যত পূর্ণ হয় ততই মনের ঘোড়াটা অপূর্ণ থেকে যায় এবং আরও 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 মানে লোভের ঘোড়াটা তত অপূর্ণই থাকে, সে কিছুতেই পূর্ণ হতে পারে না। অর্থাৎ
তার ঘোড়াটা যখনই পূর্ণ হয় সে ঘোড়ার আয়তনটাকে বাড়িয়ে দেয়, ফলে আবারও সেই উপার্জিত অর্থ ঘোড়ার সাইজের থেকে কমে যায় এবং আরও অপূর্ণতা তাকে গ্রাস করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটক লিখতে গিয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সেখানে কাজে লাগিয়েছেন। বিশেষত তিনি যখন বিদেশে ছিলেন, আমেরিকায় তিনি কাটিয়েছিলেন, তিনি সেখানকার যে বিশাল বিশাল অট্টালিকাগুলো দেখেছিলেন, সেটা দেখে তার একটা কথাই মনে হয়েছিল যে এখানে লক্ষ্মী নেই। লক্ষ্মীর যে সমৃদ্ধি সেটা হচ্ছে ঐশ্বর্য, তার যে ঐশ্বর্য সেটার মধ্যে একটা মাধুর্য আছে, একটা কল্যাণ ধর্ম আছে। আর এই যে আমেরিকা বা এই পাশ্চাত্য সভ্যতার যে বিরাট ইমারত, এটার মধ্যে কুবেরের সঞ্চয়ের নেশা আছে। কুবেরের সঞ্চয় মনকে বিক্ষিপ্ত করে, উস্কে দেয়, আর লক্ষ্মীর সম্পদ মনকে শান্ত করে, পূর্ণতার ছোঁয়া দেয়। লক্ষ্মীর সম্পদ কল্যাণের সাথে জড়িয়ে, আর কুবেরের সম্পদ স্বার্থের সঙ্গে জড়িয়ে। এবং তিনি যখন ওই রূপকথার ঢঙেই লিখলেন সেই নাটক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমন করে রাজা তার নির্দেশে খনি শ্রমিকেরা মাটি থেকে সর্দারদের নির্দেশক্রমে সেখান থেকে তাল তাল সোনা তুলছে। বাইরের জগতে মুক্ত আলো বাতাস এগুলো থেকে তারা বিসর্জিত, তাদের জীবন বাঁচার অর্থ তাদের কাছ থেকে হারিয়ে গেছে। নন্দিনী তাদের জীবনে নতুন একটা জগতের ছোঁয়া দিচ্ছে, সে তাদেরকে মাঠের গান শোনাচ্ছে। ওই মাঠে যে পাকার ধান ফলেছে, পৌষ্টদের ডাক দিয়েছে, মাঠে যে পাকার ধান ফলেছে সেই সোনা পাকার ধান, সে ওই তোমার সোনার থেকে কম মূল্যবান নয়। রবীন্দ্রনাথ এই নাটক সম্পর্কে বলতে গিয়ে তিনি নিজেই নাটকের ব্যাখ্যা দিচ্ছেন যে এই নাটক আসলে কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে যন্ত্র সভ্যতার দ্বন্দ্ব। একটা কথা মনে রাখতে হবে যে সময় তো বয়ে যায়, একটা সময়কে পাল্টে দিয়ে আরেকটা সময় আসবেই। সময়ের ধারাকে আমরা কেউ আটকে রাখতে পারবো না, কিন্তু একটা দূরত্ব থেকে তার মানে কি আমরা আধুনিকতাকে অস্বীকার করব না? আধুনিকতাকে আমাকে স্বীকার করতেই হবে। আমার স্বীকার করা না করার সঙ্গে তো আধুনিকতার আশা না আশাটা নির্ভর করে না। আমি না চাইলেও আধুনিকতা তার নতুন দাবি নিয়ে, নতুন উৎপাদন ব্যবস্থা নিয়ে, নতুন চিন্তা ভাবনা নিয়ে সে আসবেই, এবং তার কিছু দরকারও আছে। কিন্তু সমস্ত ভালোর মধ্যেও কিছু মন্দ থাকে, আবার যেটাকে পুরনো বলে আমরা ছেঁটে ফেলে দিতে চাই তার মধ্যেও কিছু ভালো থাকে। একজন লেখকের কাজ কি? তিনি কি পক্ষপাত নেবেন? আমরা একজন লেখকের উপন্যাস বা গল্প পড়তে গিয়ে শেষটাকে বড্ড বেশি জোর দিই, যে এই জায়গাটাতে লেখক যেন একটা সমঝোতা করে নিলেন, লেখক যেন একটু পক্ষপাতিত্ব করলেন, তিনি যেন এই পক্ষটাকে সমর্থন করলেন। আমরা এই কথাগুলো বলছি কি নিয়ে? দুটো নাটক আর উপন্যাস, আমাদের হাঁসুলি বাঁকের উপকথা, রূপ আমাদের এই রক্তকরবী, দুটো নিয়েই কথা বলছি। কারণ দুটো নাটক আর এই নাটক আর উপন্যাসের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, একই সময়ের দাবি আছে। দুটো নাটক আর উপন্যাস দুটোর মধ্যে সময়ের ব্যবধান হয়তো 20 বছরের অধিক থাকতে পারে, কিন্তু তারা যে প্রেক্ষাপটে রচিত দুটোই এক। রবীন্দ্রনাথ তো খুব দূরদৃষ্টি সম্পন্ন, তিনি 20 বছর আগেই যে কথা বলে গেছেন সেটাকেই নতুন কালের দাবি নিয়ে আমাদের অন্তজ মানুষের জীবন কথার আধারে তারাশঙ্কর ফুটিয়ে তুলছেন। রবীন্দ্রনাথ সেখানে কি পক্ষপাত নেননি? নিয়েছেন। তিনি কিসের পক্ষপাত নিয়েছেন? রবীন্দ্রনাথের পক্ষপাত কিছুটা হলেও কৃষিভিত্তিক সভ্যতার প্রতি আছে। যন্ত্র মানুষকে যন্ত্রে পরিণত করে। আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রয়োজনীয়তাকে তিনি অস্বীকার করতে পারেন না, কিন্তু আধুনিক এই যন্ত্রনির্ভর সভ্যতা এই পুঁজিবাদকে যা উস্কে দিচ্ছে যা ক্রমশ পুঁজিবাদে গিয়ে ঠেকছে, সেটা মানুষের ভেতরটাকে শূন্য করে দেয়। এই শূন্যতা আমাদের কাঙ্ক্ষিত নয়। এই জন্যই তো রবীন্দ্রনাথ যখন পূর্ব পশ্চিমের মতো বা শিক্ষার মিলনের মতো প্রবন্ধ লেখেন, তিনি একটা কথা বলেন যে বৈরাগ্য সাধনাও আমাদের যেমন লক্ষ্য হওয়া উচিত নয়, তেমনি আবার শুধু পুঁজির সম্বল করাও আমাদের একমাত্র লক্ষ্য নয়। পাশ্চাত্য সভ্যতাগুলো পুঁজিকে সংগ্রহ করেছে, বাইরের সম্পদের প্রতি তাদের লোভ। আমাদের ভারতবর্ষের সভ্যতা সে হচ্ছে অন্তরের সাধনা করে। এই দুটোকে মিলিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ আসলে সেটাই চান। আধুনিকতাকে তিনি অস্বীকার করেন না, কিন্তু আধুনিকতার উগ্র প্রকাশ সেটাকে করতে গিয়ে আমরা যেন আমাদের
ঐতিহ্যকে, আমাদের শেকড়টাকে না অস্বীকার করি। আমাদের কৃষিভিত্তিক সভ্যতা যেন ধ্বংস না হয়ে যায়, কারণ কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে আমাদের প্রকৃতির তো একটা যোগ আছে। এই প্রকৃতি থেকে যদি আমরা বিচ্ছিন্ন হই, তবে একদিন আমাদেরকে আবারও বুঝতে হবে যে আমরা ভুল করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে সেই পৌষের ডাক বারবার দিয়ে মাঠে যে পাকা সোনার ফসল ফলেছে তার দিকে দৃষ্টি দিতে বলছেন। তোমরা শুধু ওই কাঁচা সোনা, ওই মাটি থেকে তুলে আনা ওই কৃত্রিম সোনা নয়, তোমরা একবার মাঠের পাকা ফসলের দিকে তাকাও। কৃষিকে নষ্ট হতে দিও না, প্রকৃতিকে বিনষ্ট হতে দিও না। এটা আমাদের ভারতবর্ষের অহংকার। এই কথাগুলো যদি আমরা বুঝতে শিখি, তাহলে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ কোন দিকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কেও তাহলে আমরা বুঝতে পারবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসেও দেখাচ্ছেন একটা পুরনো সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা। করালি যিনি বনোয়ারির বিরুদ্ধে লড়াই করছেন, এবং সেই লড়াই নতুনের পুরনের বিরুদ্ধে। পুরনো সভ্যতা যা সব কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, নতুন সব কিছুকে ভাঙবার নেশায় ওঁত পেতে বসে আছে। এই ভাঙা গড়ার খেলায় শেষ পর্যন্ত কে জিতে গেল? বনোয়ারি তো মারা গেল, করালি সে কি জিতে গেল? এই জায়গায় একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়। আমরা বলছিলাম তাহলে পুরনো গ্রামীণ কৃষিভিত্তিক একটা সমাজ, একটা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো, একটা পুরনো সমাজ ব্যবস্থা, তারই একটা রূপরেখাকে তিনি অঙ্কন করছেন একটা অন্তজ সম্প্রদায়ের জীবন জীবিকা বেঁচে থাকার লড়াইকে ঘিরে। আর নতুন কালের আধুনিক সভ্যতার রেলপথকে কেন্দ্র করে যে গতিময় আধুনিক যন্ত্রনির্ভর যে সভ্যতা, কলকারখানা কেন্দ্রিক যে কাঁচা পয়সা পাবার যে সভ্যতা, সেই সভ্যতার আগমন বার্তাকে ঘোষিত করছে এই উপন্যাসকে করালি। বনোয়ারির সভ্যতাকে, বনোয়ারির জীবনের মধ্যে ওই বাঁশমাদি গ্রাম, সেখানকার কাহার পাড়া, সেই কাহার পাড়াতে এই বাইরের জগতের প্রতিধ্বনি আনছে আমাদের করালি। এবং শেষ পর্যন্ত করালি আপাতভাবে জিতে যাচ্ছে। কিন্তু ওই যে জায়গাটা, যে শেষ পর্যন্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী দেখাচ্ছেন, সেখানে তাঁর পক্ষপাত কোন দিকে, তিনি কি বলতে চাইলেন, তিনি কি পক্ষপাত দুষ্ট, তিনি কি উপন্যাসের শেষটাকে একটু কেমন যেন মিলিয়ে দিলেন? আমরা কি দেখলাম? বনোয়ারি মারা গেছে, কোপায়ের উপর পুল হচ্ছে, চন্দনপুরে রেল কারখানা, রেল লাইন তৈরি হচ্ছে, লাইনের কাজে দলে দলে ছেলেদের মেয়েকে নিয়ে যাচ্ছে আমাদের করালি। বনোয়ারির সেই কাহার পাড়া, সেই সভ্যতা, সেই সংস্কৃতি, সেই কর্তা বাবার শাসনে শাসিত সমাজ ব্যবস্থা ভেঙে গেছে। আপাতভাবে করালি জয়ী হয়েছে, কিন্তু উপন্যাসের শেষে আমরা দেখতে পাবো সেই করালিকে আবারও ফিরে আসতে হয়েছে, আবার সেই কাহার পাড়ায়। সেখানে এসে সে বালির মধ্যে থেকে মাটি খুঁজছে। এই বালি কিসে? এই বালি শুধুমাত্র ওই ভৌগোলিক অবস্থানটাই নয়, এই বালি জমেছে তার মনে। যে করালি এতদিন কাহারপাড়াকে উপেক্ষা করেছে, বনোয়ারিকে উপেক্ষা করেছে, পুরনো কৃষিভিত্তিক যে কৌম সমাজ, যে গ্রাম সমাজ, তাকে উপেক্ষা করেছে, বনোয়ারির সভ্যতাকে উপেক্ষা করেছে, আজ তাকে সেই যে সভ্যতার মধ্যেই তার বড় হয়ে ওঠা সেই অতীত তার হৃদয়টাকে ভারাক্রান্ত করেছে। হারিয়ে কাহারপাড়াকে, পুরনো কাহারপাড়াকে হারিয়ে সে আজ ভেতরে ভেতরে বেদনা বোধ করেছে। সে তাকে বুঝতে হয়েছে যে বনোয়ারি সভ্যতারও একটা দরকার ছিল। আমরা আগেই বলেছিলাম, বনোয়ারি কিছু চমৎকার কথা বলেছিল যে এই এত বড় মাঠ আছে, এ যদি তোমার হৃদয়কে, তোমার পেটের খিদে না মেটাতে পারে, কেউ তোমার খিদে মেটাতে পারবে না। জানবে টাকা পয়সা দুদিনের, ওই টাকা পয়সা তোমার হাতে থাকবে না, বরং লোভ বাড়বে, চরিত্র নষ্ট হবে। করালি তো চন্দনপুরে গেছিল, রেল কারখানায় সে তো কাজ করেছে, সেখানকার ওই পায়রার খোপের মতো সেখানকার যে কোয়ার্টার বাড়িতে তাদের সে থেকে এসেছে, সে বোধহয় আধুনিক সভ্যতার আঁচটা পেয়েছে। আধুনিক সভ্যতার এই পুঁজিবাদী যান্ত্রিক সভ্যতার সবথেকে বড় বিষময় ফলটাই হচ্ছে বিচ্ছিন্নতা। বনোয়ারিকে আপাতভাবে পুরনো সভ্যতার ধারক বাহক রূপে বড্ড সেকেলে বলে তাকে আমরা উপেক্ষা করতেই পারি, কিন্তু বনোয়ারির মধ্যে এমন কিছু বেসিক দাবি, এমন কিছু নীতি ছিল যার মতো সুন্দর আর জীবনে কিছু হয় না। সেটা আমরা ওই বলছিলাম, মানুষের জীবনযাত্রার মান যতই বদলাক, এমন কিছু বেসিক জিনিস থাকে যেটাকে আমরা উপেক্ষা করলে আমাদের বাঁচাটাই অর্থহীন হয়ে যায়। মানুষ অনেক কিছুকে উপেক্ষা করে, কিন্তু একদিন তাকে বুঝতে হয় যেটা সে হারিয়েছে সেটার একটা দরকার ছিল।
বনোয়ারির সভ্যতাটাকে যতই, ওই কাহার পাড়ার ওই অন্তজ জীবনটাকে যতই মনে করা হোক না ওটা একটা সেকেলে সমাজ, ওটা একটা পুরনো সমাজ, ওটা অনেক অন্ধবিশ্বাস ধ্যান ধারণাকে নিয়ে বেঁচে থাকে, ওটার মধ্যে আলো নেই। সত্যি তো আলো ছিল না সেইভাবে। ওটা বাঁশ বাগান দিয়ে ঘেরা, আর বাঁশ ছাড় সে হচ্ছে পুরনো আদিমতাকে চিহ্নিত করে। আধুনিক সভ্যতার জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কারের আলো থেকে সে বঞ্চিত। কিন্তু এই এত অন্ধকারের মধ্যেও বনোয়ারির সমাজে কিন্তু একটা আলো ছিল। সেই আলোটা হচ্ছে একে অন্যের জন্য বাঁচা, একে অন্যের সুখ দুঃখে পাশে থাকা। বাঁশঝাড় শুধু আদিমতাকে চিহ্নিত করে না, অন্ধকারকে চিহ্নিত করে না, একটা আলোও দেখায়। সেটা কি? ওই বাঁশঝাড়গুলো যেমন একের সঙ্গে আরেকটা লেগে লেগে আছে। পৃথিবীতে অনেক গাছ আছে, কিন্তু বাঁশঝাড়ের একটা বিশেষত্ব হচ্ছে যে সেখানে প্রত্যেকটা বাঁশ একটা আরেকটার গায়ে বড্ড সংলগ্ন হয়ে থাকে। একটা গাছ থেকে পাতা ঝরে পড়ে, সে পুরনো হয়, তারই পাশে আবার একটা বাঁশের গেড়ে ওঠে, আবার সেখান থেকে একটা নতুন বাঁশ সেখান থেকে আবার জন্মায়। এই যে জন্ম আর মৃত্যু, বৃদ্ধ আর নবীন সেখানে পাশাপাশি থাকে, একে অন্যের বড্ড গাওয়াগাই হয়ে থাকে, লেগে লেগে থাকে। এটা যেন ওই কাহার পাড়ার মানুষগুলোর বেঁচে থাকাকে প্রতিকায়িত করছে, যে তাদের জীবনে অনেক অন্ধকার ছিল ঠিকই, কিন্তু তাদের জীবনে অভাব অনটন থাকলেও সুখের অভাব ছিল না, অল্পে সন্তুষ্টি ছিল, একে অন্যের সুখে দুঃখে পাশে থাকার একটা মেজাজ ছিল, যেটা বেঁচে থাকতে গেলে বড্ড দরকার। কারণ মানুষের মাঝে আমরা জন্মেছি। আধুনিক নাগরিক সভ্যতা, আধুনিক পুঁজিবাদী সভ্যতা, আধুনিক যন্ত্রনির্ভর কলকারখানা কেন্দ্রিক সভ্যতায় যেখানে বাইরে টাকা পয়সা পাওয়া যায় বটে, কিন্তু ভেতরটা শূন্য হয়। সেখানে ওই পায়রার খোপের মতো যে কোঠা আমাদের যে বলা যেতে পারে যে বাড়িগুলোতে, যে যে কোয়ার্টারগুলোতে আমাদের আমাদের করালি বাস করে এসেছে, সেখান থেকে সে নিশ্চয়ই একটা অভিজ্ঞতা পেয়েছে যে বনোয়ারি সভ্যতারও একটা প্রয়োজন ছিল। তার মানে কি আমরা পুরনো সভ্যতায় ফিরে যাব না? কিন্তু পুরনো সভ্যতার কিছু ভালো দিককে তো আমাকে মেনে নিতেই হবে। এটাই কিন্তু তারাশঙ্করের এই উপন্যাসে পক্ষপাতিত্ব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অন্যান্য উপন্যাস গল্পের মতোই এখানেও একটা অতীতের প্রতি, ঐতিহ্যের প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানতে বাধ্য হয়েছেন, মানেন তিনি। পুরনোকে অস্বীকার করা যায় না। যা পুরনো তার মধ্যে এমন কিছু দিক থাকে যাকে শাশ্বত বলে আমাদেরকে মানতেই হবে। পুরনোর মধ্যে এমন কিছু জিনিস আছে, ঘষে মেজে দেখে নিলে আমরা বুঝতে পারি যে এগুলোকে কখনো পুরনো বলে অস্বীকার করা যায় না। ওটাকে যদি অস্বীকার করি তাহলে আমাদের বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়। যে বললাম, বাঁশঝাড়ের মতোই একে অন্যের সংলগ্ন হয়ে বাঁচা। করালি চন্দনপুরে কাজে গেছিল, শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হয়েছে, এবং সেই জায়গাটা কি চমৎকার আমরা দেখতে পাবো। কেমন করে তার সম্পর্কে বলতে গিয়ে নসুবালা সুচাঁদকে কি চমৎকার কথা বলছে। কি বলছে না, তারাশঙ্করের কলমে সেই জায়গাটা। নসু হেসে ঢলে পড়ে বলে উঠল উচ্চকণ্ঠে, নালো দিদি শোন, আমি কি দেখে এলাম, শোন দেখে এলাম বাঁশবাঁধির বাঁধের বেড়ে বালি ঠেলে বাঁশের কোঁড়া বেরিয়েছে, আর কি কচি কচি ঘাস, আর দেখে এলাম সেই ডাকাবুকোকে। বাঁশের কোঁড়া বেরিয়েছে? হ্যাঁ। আর সেই ডাকাবুকো দেখে এলি? ডাকাবুকোকে? করালিকে? হ্যাঁ লো পিসি, লুকিয়ে একা গিয়েছে, গাঁইতি হাতে বালি খুঁড়ছে। বালি খুঁড়ছে আর কি খুঁড়ছে? খানিক খুঁড়ছে, আবার উঠছে, আবার খুঁড়ছে। শুধালাম, কি খুঁজিস? বললে, মাটি, ঘর করব, আবার নতুন কাহার পাড়া হবে, নতুন বাঁধ দেব। লক্ষ্য করবার, করালি যে জীবনের সাথে পা দিয়েছে সেটা ইঁটকাঠ কংক্রিটের জীবন, বালির জীবন। নতুন সভ্যতা কাহার পাড়া বাঁশবাদী গ্রামকে ধূলিসাৎ করে দিয়েছে। সেখানে আমরা দেখব যে বাঁশ গাছগুলো ছিল তাদের জীবনের প্রতীক হয়ে, তাদের আদিম সভ্যতার প্রতিনিধি হয়ে, সেখানে কি জমেছে? বালি জমেছে। বাঁশ চাল উঠে গিয়ে বালি জমেছে। এই বালি কিসের বালি? আধুনিক সভ্যতার বালি, রুক্ষতার বালি। প্রকৃতি সম্পদকে ধ্বংস করে নতুন সভ্যতার যে রুক্ষতা, যে কাঠিন্য, তার প্রতিনিধি হয়ে উঠছে এই বালি। এই বালি শুধু ওই ভৌগোলিক অবস্থানে জমেনি, এই বালি জমেছে কিসে? করালির মনের মধ্যেও। এই বালির সাধনাই তো সে করেছিল।
বনোয়ারি সাধনা করেছিল মাটির, শিকড়ের, চাষের, আর করালি সাধনা করেছিল কংক্রিটের, বালির সাধনা, আধুনিকতার সাধনা। সেই বালি তার জমেছে মনে, সেই মন খুঁড়ে খুঁড়ে সে এবার মাটি সন্ধান করছে, তার শেকড়কে খুঁজছে। সে শুধুমাত্র ওখানে মাটি খুঁজছে না, সে তার ভেতরে, তার মনের মধ্যেও সে মাটি খুঁজছে। এই মাটি খোঁজার মধ্য দিয়ে সে কি তার ঐতিহ্যকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করতে চায়, নতুন কাহারপাড়া করতে চায়। এর মধ্যেই তো পুরনোর কাছে, বনোয়ারির কাছে নতুন যুবক, উদ্ধত যুবক করালির একরকমভাবে আত্মসমর্পণ, শ্রদ্ধা জানানো। আসলে নতুনকে তৈরি করতে গেলে পুরনোর মাটি নিয়েই তাকে গড়তে হয়। পুরনোকে অস্বীকার করলে নতুন সে দাঁড়াবে কোথায়? করালি মনে করত বালি সব, কিন্তু মাটি না হলে বালির ইমারত দাঁড়াবে কোথায়? সেই মাটির সন্ধান সে করছে, সে তার শিকড় খুঁজছে। এবং এখানে শুধু শ্রদ্ধা জানানো নয়, করালির সম্পর্কে বলতে গেলে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে সময়কে আটকানো যায় না। করালি তার পুরনো সভ্যতা, যাকে সে অস্বীকার করেছে, তার জন্য তার আছে অনুতাপ আছে, কিন্তু সে এটাও জানে করালি শুধু কোনো প্রতিনিধি নয়, করালি সে এখানে সময়ের দাসও বটে। করালি কোনো বিরাট এমন পুরুষ নয় যে সময়কে সে বদলে দেবে। সে এতদিন সময়ের দাসত্ব করেছে, এখন সময়ের বিরুদ্ধে কথা বলবে, নতুন কালের হয়ে কথা বলেছে, এখন নতুন কালকে অস্বীকার করে পুরনোকে আবার আঁকড়ে ধরবে, না, হতে পারে না। করালির সেই সাধ্য নেই, কারণ আমরা আগেই বলেছি সময় আর মানুষের মন দুটো একে অন্যের পরিপূরক। সময় যেমন মানুষকে চালিত করে, মানুষ সময়কে বদলে দেয়, এটাও যেমন সত্য, তেমনি এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে করালি একটা সময়ের প্রতিনিধিত্ব করেছে, ফলে সময়ের দাবিকেও তো সে উপেক্ষা করতে পারে না। তাই সে ফিরে এসেছে মানে কি, সে নতুন কাহারপাড়া যে গড়বে, সেই কাহারপাড়া কিন্তু একটু অন্য রকম হবে। সে কাহারপাড়াই গড়বে, সে তো বলছে। সে আমাদের বলা যেতে পারে নসুবালাকে তো বলেছে নতুন কাহারপাড়া হবে। কিন্তু লক্ষ্য করবার বিষয়, এতদিন ওই কোপায়ের তীরে, ওই হাঁসুলি বাঁকের সংলগ্ন অংশে যে বাঁশবাদী গ্রাম ছিল, সেটা ছিল বাঁশের বেড়া দিয়ে, বাঁশ গাছ দিয়ে। এবার কিন্তু সে বাঁশের বেড়া দেবে না, সেখানে সে ওই বালি দিয়েই একটা বেড়া দেবে বা বাঁধ বাঁধাবে, এবং তার উপর সে ওই বলা যেতে পারে সরবন লাগাবে। এখানে নসু বলছে, যখন সুচার তাকে বলছে দুহাত তুলে আনন্দে, আবার নতুন বাঁশের বেড়া উঠবে, নসু বললে না, বাঁশের বেড়া দেবে না, এবার বালি মাটি মেখে বাঁধ দেবে, দিয়ে তার গায়ে সরবন লাগাবে। বাঁশের বেড়ে আধার হয়। সে আমাকে অনেক কথা বললে, পিসি অনেক কথা, এক ঘর কথা। লক্ষ্য করবার বিষয়, এবার সে আর বাঁশের বেড়া দেবে না, এবার বালি মাটি মেখে বাঁধ দেবে। বালি আর মাটির সমন্বয়, এই যে মাটি আর নতুন কালের বালি দুটো মিশে যাবে, নবীন আর প্রবীণের হাত ধরাধরি। সে নতুন কাহারপাড়া গড়বে, সেই কাহারপাড়ায় কিন্তু সে আর পুরনো চালে সে কখনোই ফিরে যাবে না। লক্ষ্য করবার বিষয় আমরা আগেই বলেছি, বাঁশঝাড় একদিকে তাদের বেঁচে থাকার প্রতীক, তাদের সংলগ্ন হয়ে বাঁচা, আবার এই বাঁশঝাড় কিন্তু আদিমতাকে, অন্ধকারকে বহন করে। করালি কিন্তু অন্ধকারকে আর তাদের জীবনে আনবে না। সে নতুন কালের জ্ঞান, বিজ্ঞান, চেতনাকে তাকে স্বীকার করতে হবে। তাই তো সে বলছে বাঁশের বেড়ে আধার হয়, অর্থাৎ অন্ধকারকে সে আর কাহার পাড়াতে রাখবে না। অর্থাৎ প্রবীণের ভালো দিককে সে গ্রহণ করবে, প্রবীণের অন্ধকারকে সে মেনে নেবে না। নবীন প্রবীণের মিলনে নতুন কাহার পাড়া হবে। কারণ উপন্যাসের শেষে তারাশঙ্কর বলেছেন, হাঁসুলি বাঁকে করালি ফিরেছে, সবল হাতে গাঁইতি চালাচ্ছে, বালি কাটছে আর মাটি খুঁড়ছে, উপকথার কোপাইকে ইতিহাসের গঙ্গায় মিশিয়ে দেবার পথ কাটছে। নতুন হাঁসুলি বাঁক, এক নতুন সমাজ, নতুন সভ্যতা, প্রবীণ আর নবীনের যেখানে একটা সমন্বয় তৈরি হবে। আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে সময়ের সাথে মিশে যাবে। সেই সময়ের বাঁধটা কাটছে করালি। তাকে যে সে কাজ করতে হবে, তার উপর যে দায় রয়েছে, ভালো মন্দ তার সমস্ত অনুভূতিকে নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। নতুন কালের নায়ক যে সে, পিছু টান থাকবে, আবার নতুনের প্রতি তার যে দাবি, তার ভালো মন্দ সব কিছুকে নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।